আচ্ছা দেখো, আমরা আজকে পড়বো যে টপিকটা আমরা আজকে পড়বো সেই টপিকটা হলো কি ফুয়েল সেল। আমরা এই টপিকটা আজকে পড়বো। ফুয়েল সেল আমরা ইউজ করি হলো অনবরত তোমার একটা তড়িৎ শক্তি পাওয়ার জন্য বা একটা কারেন্টের একটা প্রবাহ পাওয়ার জন্য। ফুয়েল সেলকে এক কথায় বলতে পারো যে তুমি তড়িৎ রাসায়নিক কোষ, কারণ এখানে তুমি রাসায়নিক শক্তি ইউজ করে তড়িৎ শক্তিটা পাবা। তো তোমার নানা ধরনের আমরা ব্যাটারি বা বিপরীত কোষ ইউজ করি আমরা শিল্প কারখানায় বলো। কোনটাতে কোনোটা এরকম আছে যে তোমার ধরো ধরো তুমি রিমোটের ব্যাটারি ইউজ করলা, বা তুমি ধরো ল্যাপটপ রিমোট না, ল্যাপটপ না, ঘড়ির ব্যাটারি ইউজ করলা। ওই ব্যাটারি গুলো দেখা যায় যে তুমি একবার চার্জ করলে, ঠিক আছে, চার্জ করে দিয়ে দেয় তোমাকে, তুমি রিমোটে ইউজ করতে থাকো, ঘড়িতে ইউজ করতে থাকো। তো ইউজ করতে করতে যখন দেখা যায় যে একটা সময় ঘড়ি আর চলে না, মানে চার্জ শেষ হয়ে গেছে, তো এটা ডেট, ওটা আর ইউজ করা যায় না, ওটা তুমি ফেলে দাও। ওইগুলাকেই রিচার্জ করা যায় না, ওগুলাকে আমরা বলি প্রাইমারি সেল। এগুলোর উদাহরণ কি ড্রাই সেল। ড্রাই সেল ওই যে পেন্সিল ব্যাটারি গুলা যেগুলো, ওগুলোকে আমরা ড্রাই সেল বলি। ওগুলো হলো কি প্রাইমারি সেল। ঠিক আছে। আবার কিছু কিছু সেল আছে যেগুলো কি করা যায়, রিচার্জ করে দেয়, রিচার্জ করে আবার কর্মদক্ষতা ফিরিয়ে আনা যায়। মানে তুমি ধরো মোবাইলের ব্যাটারি, তুমি মোবাইল সারাদিন চালাইলা, তোমার 100% চার্জ আছে, তুমি সারাদিন চালাইলা, দেখলা যে দিনের শেষে তোমার কত হয়ে গেছে, 0% বা 1%, 2% হয়ে গেছে, মানে ডেট, তুমি এটা চালাইতে পারবা না তখন। তো তুমি যদি আবার রিচার্জ করো, এটা কিন্তু আবার কর্মদক্ষতা ফিরে আসবে। ঠিক আছে, তুমি 100% আবার করতে পারবা। তো এটাই হলো কি তোমার, যেগুলো রিচার্জ করা যায় বা রিচার্জেবল বলা হয়। বা গাড়িতে কিছু ব্যাটারি আছে, তোমাদের যেমন অটোতে তোমরা উঠছো, আমাদের এই ফার্মের রোডে অনেক অটো চলে, এই অটোর ব্যাটারি গুলো এরকম আর কি। যখন ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু অটো গাড়ি আর চালানো যায় না। যখন তোমার কি হয়, এই তোমার চার্জটা আবার করো, তুমি এটাকে চলতে পারো। তো এটাই হলো কি সেকেন্ডারি সেল। ফুয়েল সেল এক ধরনের, ফুয়েল সেল আসলে একটি বিশেষ ধরনের প্রাইমারি সেল। প্রাইমারি সেল গুলাকে কিন্তু রিচার্জ করা যায় না। ঠিক আছে। ফুয়েল সেলও প্রাইমারি সেল, কিন্তু এটা বিশেষ ধরনের। তোমার এই সেলে যে সকল রাসায়নিক দ্রব্য উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, সেগুলো কার্যকারিতা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে সরিয়ে নতুন রাসায়নিক দ্রব্য দেওয়া হয়। আসলে ধরো চার্জ কেন শেষ হয়, চার্জটা শেষ হয় মেইনলি তোমার ধরো আমরা যে ব্যাটারির ভিতরে যে কেমিক্যাল গুলো ইউজ করছি, ওই কেমিক্যাল গুলার পরিমাণটা যখন শেষ হয়ে যায় তখন আমরা বলি যে এটা চার্জ শেষ হয়ে গেছে। ঠিক আছে। তো প্রাইমারি সেল গুলোতে এগুলাই হয় যে কেমিক্যাল গুলো এইভাবে ভরে দেওয়া হয় বা এইভাবে তোমার করে দেওয়া হয়, যেগুলা কি তোমার একটা টাইম পরে শেষ হয়ে যাবে এবং তোমার চার্জ শেষ হয়ে যাবে। তো ফুয়েল সেল করে কি, তোমার চার্জ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওই কেমিক্যাল গুলো আবার পাল্টায় দেয়। ঠিক আছে। রিচার্জ করা আলাদা, যেটা তড়িৎ শক্তিটাকে তুমি বারবার দিতেছো, এই তড়িৎ শক্তিটা জমা হইতেছে। বাট ফুয়েল সেলে তড়িৎ শক্তি জমা করবা না, তুমি এখানে কি করবা, তোমার যেই কেমিক্যাল গুলা থাকে ওই কেমিক্যাল গুলা তুমি অনবরত সাপ্লাই দিতে থাকবা। তুমি ধরো তোমার কেমিক্যাল লাগলো জিঙ্ক সালফেট, তুমি অনবরত জিঙ্ক সালফেট দিতে থাকবা। ঠিক আছে। রিচার্জেবল ব্যাটারি আর এটার মধ্যে পার্থক্যটা কি, রিচার্জেবল ব্যাটারিতে তুমি কি করো, তোমার কিছু কেমিক্যাল আজ সব সময়ের জন্য থাকে, তুমি এখানে কারেন্ট দিতেছো, ওগুলা বিশ্লেষিত হয়ে শক্তি আকারে জমা হয়ে থাকে। ঠিক আছে। তারপর তুমি ইউজ করলে সেই শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে তুমি ইউজ করো, ওইটা রিচার্জেবল ব্যাটারি। বাট ফুয়েল সেলে কি করো, ওই কেমিক্যাল গুলাকে তুমি বারবার চেঞ্জ করো, তুমি সাপ্লাই দাও, অনবরত সাপ্লাই দাও। অনবরত সাপ্লাই দিতে থাকলে অনবরত তুমি এটা চলে যাবে। ফুয়েল সেল একটি তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ কেন, কারণ এটা থেকে তুমি তড়িৎ শক্তি পাইতেছো। ঠিক আছে। এই কাজে জ্বালানি হিসেবে হাইড্রোজেন হাইড্রোজেন ইউজ করা হয়, হাইড্রোকার্বন ইউজ করা হয়, প্রাকৃতিক গ্যাস ইউজ করা হয়, অ্যালকোহল ইউজ করা হয়, অক্সিজেন, অন্যান্য জারক ইউজ করা হয়, মানে বিভিন্ন জ্বালানি ইউজ করা হবে। হাইড্রোজেন ইউজ করা হয়, তুমি জ্বালানিটা অনবরত সাপ্লাই দিবা, তুমি হাইড্রোজেনটা অনবরত সাপ্লাই দিবা, তুমি অনবরত তড়িৎ শক্তি পাবা। বাট এটা রিচার্জ করা না, তুমি জিনিসগুলো অনবরত সাপ্লাই দিতেছো। ঠিক আছে। আচ্ছা, এটাকে ফুয়েল সেল বলে। সাধারণ মূলনীতিটা আমরা একটু দেখি। সব ধরনের ফুয়েল সেল সাধারণত কার্যকর, অনেক ধরনের ফুয়েল সেল আমরা দেখবো, 4 ধরনের ফুয়েল সেল মেনলি আমরা দেখবো। 3টি অংশে অ্যানোড, ইলেকট্রোড আর ক্যাথোড নিয়ে গঠিত। 3টে অংশে 2টি সংযোগস্থলে 2টি রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই 2টি রাসায়নিক বিক্রিয়া জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড ফলশ্রুতিতে তুমি তড়িৎ প্রবাহ পাবা এখানে। তুমি অ্যানোড ক্যাথোডের বিক্রিয়ার মধ্যে তড়িৎ প্রবাহ পাবা। তো অ্যানোডে প্রভাবক জ্বালানি, মানে অ্যানোডে আমরা কি ইউজ করি, মানে হাইড্রোজেনটা ইউজ করি, জ্বালানি হিসেবে হাইড্রোজেনটা ইউজ করি। আহ আর শুধুমাত্র ইলেকট্রনিক ক্যাথোড আমরা একটা ইলেকট্রোলাইট ইউজ করবো। ইলেকট্রোলাইট কি, তড়িৎ বিশেষ্য পদার্থ। ঠিক আছে। তো তড়িৎ প্রবাহ সৃষ্টি করে, এটা আমরা ভিন্ন ভিন্ন পথে পৌঁছানোর সাথে অক্সিজেনের সাথে যুক্ত বিন্দু কার্বন ডাই। আমরা এটা মেইনলি আমরা একটা চিত্রের মাধ্যমে এটা দেখবো। এটা হলো এই যে এটা চিত্র। ঠিক আছে। এই চিত্রে দেখো, আমরা খেয়াল করো আমাদের কি আছে, এই যে আমরা হাইড্রোজেনটা প্রবেশ করাবো, এই পাশটা হলো অ্যানোড। ঠিক আছে। আর এই পাশটা হলো কি ক্যাথোড। তো আমরা অ্যানোডে হাইড্রোজেনটা প্রবেশ করাবো, হাইড্রোজেনটা কি করবে, ইলেকট্রনটা ত্যাগ করে এইচ প্লাসে পরিণত হবে, এই যে দেখো এইচ প্লাসে পরিণত হইতেছে।
ঠিক আছে? ইলেকট্রনটা ত্যাগ করে H প্লাসে পরিণত হইতেছে। এখন ইলেকট্রনটা এই দ্রবণের মধ্যে দিয়ে ইলেকট্রন না, ইলেকট্রন গুলা দ্রবণের মধ্যে দিয়ে যাবে না। সে কি এই তারের গায়ে দিয়ে এভাবে এখান দিয়ে এখানে প্রবাহিত হবে। ঠিক আছে? এখানে প্রবাহিত এখানে আসলো। ওকে? তুমি এখান থেকে কি করবা? অক্সিজেনটা প্রবেশ করাবা। এখান দিয়ে তুমি অক্সিজেন প্রবেশ করাবা ক্যাথোডের সাইডটা দিয়ে। অক্সিজেন সেই ইলেকট্রনটা গ্রহণ করে কি নেগেটিভ আয়ন গঠন করবে। সেই নেগেটিভ আয়নটা কি করবে? তোমার এই H প্লাস এর সাথে মিশে তারপর কি পানি উৎপন্ন করবে এবং সেটা বের করে দিবে। এরকম একটা মূলনীতি হিসেবে কাজ করে। মানে তুমি এখানে অনবরত হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস যদি তুমি অনবরত চালনা করতে থাকো, তাহলে দেখো একটা নিয়মিত ফ্লো তুমি পাবা এখান থেকে। একটা নিয়মিত ফ্লো পাবা। হাইড্রোজেনটা অনবরত ইলেকট্রন ত্যাগ করতে থাকবে, অক্সিজেন ইলেকট্রনটা গ্রহণ করতে থাকবে এবং পরিমিত পদার্থ হিসেবে তুমি এখান থেকে পানি পাইতে থাকবা। ঠিক আছে? পানিটা তুমি বের করে দিবা। বাট তুমি একটা কারেন্টের প্রবাহ অনবরত তুমি এখান থেকে পাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত তুমি হাইড্রোজেন গ্যাসটা এখান থেকে সাপ্লাই করো। তো আমরা আরো ডিটেলস এটা দেখবো যে এটা কিভাবে মেইনলি এটা কিভাবে আরো ডিটেলস আমরা দেখবো এটা কিভাবে কাজ করে। ঠিক আছে? তো আমরা দেখি আরো কিভাবে কাজ করে। সামনে আরো দেখি আমরা। আমরা এখানে ফুয়েল সেলের প্রকারভেদটা যদি একটু দেখি আমরা। ফুয়েল সেলের প্রকারভেদ হলো এই মূলনীতির উপর ভিত্তি করে মানে কি কি যৌগ তুমি ইউজ করবা সেটার উপর ভিত্তি করে তোমার ফুয়েল সেলকে ৪ ভাগে ভাগ করা যায়। হলো প্রোটন বিনিময় মেমব্রেন ফুয়েল সেল আমরা দেখবো প্রত্যেকটা ফুয়েল সেল গঠন দেখবো। ফসফরিক ফুয়েল সেল একটা আছে, ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, কঠিন অক্সাইড ফুয়েল সেল, গলিত কার্বনেট ফুয়েল সেল, অ্যালকালাইন ফুয়েল সেল যেটা হাইড্রোজেন ফুয়েল সেল নামে পরিচিত। আমরা এই ফুয়েল সেলটা দেখবো। লাস্টের ফুয়েল সেলটার গঠনটা খুব ওয়াইডলি দেখবো কারণ লাস্টেরটা ৫ নাম্বারটা খুব বেশি ইউজ করা হয়। তো দেখি একটা একটা করে দেখি আমাদের প্রোটন মেমব্রেন ফুয়েল সেলটা আসলে কি জিনিস। প্রোটন বিনিময় মেমব্রেন ফুয়েল সেল, প্রোটনটা বিনিময় হবে এখানে। প্রোটন বলতে আমরা বুঝি H প্লাস মানে এখানে হাইড্রোজেন আছে। তো এখানে আমরা কি করি দেখো একটি সেল ইলেকট্রোলাইট হলো প্রোটন পরিবাহী পলিমার মেমব্রেন মানে ইলেকট্রোলাইট যেটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা প্রোটনটা পরিবহন করতে পারে। পলিমার মেমব্রেন তোমরা মেমব্রেন বা ঝিল্লি টাইপের জিনিস তোমরা ইয়াতে দেখছো, বায়োলজিতে দেখছো। এই ঝিল্লিটা করবে কি তোমার এটার মধ্যে দিয়া এইচ প্লাসটা পাস হইতে পারবে। এইচ প্লাসটা পাস হইতে পারবে। তো এইচ প্লাসটা পাস হবে তুমি তারপর কি করতে ঝিল্লি দিয়ে যদি এইচ প্লাস পাস হয় তাহলে আমাদের এখানে একটা তড়িৎ প্রবাহ আমরা পাবো। তো কিভাবে? প্লাটিনামে আবৃত অ্যানোডে জ্বালানি হিসেবে হাইড্রোজেন। ঠিক আছে? এই যে দেখো অ্যানোডটা যেটা এই যে দেখো এখানে তোমরা অ্যানোডটা দেখতে পাবে অ্যানোডটা। এই অ্যানোডে তোমার কি করা হয় একটা প্লাটিনামে আবৃত একটা অ্যানোড সৃষ্টি করা হয়, একটা পাইপের মতো অ্যানোড যেটার মধ্যে দিয়ে তুমি হাইড্রোজেন গ্যাসটা সাপ্লাই করবা। ওই পাইপের মধ্যে হাইড্রোজেন গ্যাসটা সাপ্লাই করবা। তো কি করবে? হাইড্রোজেনটা ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করে কি করবে? H প্লাস উৎপন্ন করবে। H প্লাস মানে কি? প্রোটন। এই প্রোটনটা এই যে দেখো মাঝখানে আছে আমাদের মেমব্রেন, মেমব্রেন বা ঝিল্লি, পলিমার মেমব্রেন। এই পলিমার মেমব্রেন মানে একটার পর একটা ঝিল্লি। এই ঝিল্লি দিয়ে আমরা জানি এই ঝিল্লিগুলা প্রোটন পরিবহন করতে পারে। মানে H প্লাসটাকে পরিবহন করতে পারে। এই H প্লাসটা এই মেমব্রেনের মধ্যে দিয়ে পৌঁছাতে পৌঁছাতে কোথায় পৌঁছাবে? ক্যাথোডে পৌঁছাবে। ঠিক আছে? আর ইলেকট্রনটা কোথা দিয়ে যাবে? তোমার পরিবাহীর মধ্যে দিয়ে যাবে। ইলেকট্রনটাকে একটা তার দিয়ে একটা সংযোগ থাকবে তাদের মধ্যে। এই যে দেখো তারটা, এই যে দেখো তারটা নিচ দিয়ে দেখাইছে, এই যে তারটা। ইলেকট্রনটা এখান দিয়ে পরিবাহিত হবে। পরিবাহিত হইয়া কোথায় পৌঁছাবে? ক্যাথোডে পৌঁছাবে। ঠিক আছে? ক্যাথোডে পৌঁছায়া কি করবে? অক্সিজেন সেই ইলেকট্রনটা নিবে। অক্সিজেন সেই ইলেকট্রনটা নিয়ে কি করবে? অক্সিজেন সেই ইলেকট্রনটা নিবে। সে সেখানে কি করবে সে? মানে তোমার ধরো আমি এখানে দেখো বিক্রিয়াটা দেখাই। এখানে বিক্রিয়াগুলো দেখাইলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। আমাদের অ্যানোডে আমরা কি দিতেছি? অ্যানোডটা হলো একটা তোমার প্লাটিনামের একটা তার। ঠিক আছে? প্লাটিনামের একটা পাইপের মতো আরকি। ওখান দিয়ে তোমার হাইড্রোজেন গ্যাসটা সাপ্লাই দিলা। তো হাইড্রোজেন গ্যাসটা কি করবে? ইলেকট্রনটা ত্যাগ করবে। এই যে দেখো হাইড্রোজেন গ্যাসটা ইলেকট্রনটা ত্যাগ করে, যে ২ টা ইলেকট্রন ত্যাগ করছে। ২ টা ইলেকট্রন ত্যাগ করে প্রোটনে পরিণত হয়েছে। ঠিক আছে? এই প্রোটনটা এই অ্যানোড থেকে ক্যাথোডে যাবে এই ঝিল্লির মধ্যে দিয়া। ঠিক আছে? বা মেমব্রেনের মধ্যে দিয়া। মেমব্রেনের মধ্যে দিয়া কোথায় পৌঁছাবে? ক্যাথোডে পৌঁছাবে। এখানে পৌঁছাইলো। আর ইলেকট্রনটা কিন্তু এই ঝিল্লির মধ্যে দিয়ে পরিবাহিত হইতে পারে না। সে সহজ পথ নিবে। সহজ পথ কোনটা? এখানে একটা তার দিয়ে সংযোগ করা হয়েছে। এই যে দেখো নিচে তারটা। এই তার দিয়ে ইলেকট্রনটা কোথায় যাবে? ক্যাথোডে পৌঁছাবে। তাহলে ক্যাথোডে এখন কে কে পৌঁছাইলো? ইলেকট্রন আর কে? প্রোটন। H প্লাস আর ইলেকট্রন আর প্রোটন। তারপর কি? ক্যাথোডে আমরা কাকে সাপ্লাই দিতেছি? অক্সিজেন সাপ্লাই দিতেছি। তাহলে ক্যাথোডে আমাদের আগে কে কে পৌঁছাইছে? প্রোটন, H প্লাস আর কি? ইলেকট্রন। H প্লাস আর ইলেকট্রন পৌঁছেছে। আর আছে কে? অক্সিজেন। এই H প্লাস, ইলেকট্রন আর অক্সিজেন এই তিনজন মিলে আমাদের কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। তাহলে দেখো এখানে ইলেকট্রনটা গৃহীত হয়ে গেল। ঠিক আছে? ইলেকট্রনটা গৃহীত হয়ে গেল। H প্লাস আর অক্সিজেন দুইজন মিলে ইলেকট্রনটা গ্রহণ করে
ইলেকট্রনটা গৃহীত হয়ে গেল। তাহলে এখান থেকে ইলেকট্রন ত্যাগ হইলো আর এখানে ইলেকট্রন, অ্যানোডে ইলেকট্রন ত্যাগ হইলো আর ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হইলো। তাহলে কি তুমি যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন আর অক্সিজেনটা সাপ্লাই দিতে থাকবা ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের একটা নিয়মিত প্রবাহ তুমি পাবা। এটা কি তাহলে আমরা কি এখানে আমরা কি পাবো? তাহলে এখানে আমরা নরমালি একটা ইলেকট্রন একটা পাবো, আমরা একটা প্রবাহ পাবো। তাহলে একটা অনবরত ইলেকট্রনের একটা প্রবাহ পাবো। এটাকে আমরা কি বলবো? প্রোটন বিনিময় মেমব্রেন ফুয়েল সেল। ঠিক আছে? তো এখানে জ্বালানি হিসেবে তোমার হাইড্রোজেন ছাড়াও হাইড্রোকার্বন ইউজ করা হয়। হাইড্রোকার্বনের মধ্যে কি আছে? মিথেন। মিথেন কিন্তু প্রাকৃতিক গ্যাস। ওইটা ইউজ করা হয়। মিথানল ইউজ করা হয়। হাইড্রাইস আহ হাইড্রাইট ইউজ করা হয়। ঠিক আছে? তো তোমার ওই সকল ক্ষেত্রে হাইড্রোজেন ইউজ করলে কি পানি উৎপন্ন হইছে না? আর ওই সকল ক্ষেত্রে তোমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে আর কি। ঠিক আছে? তো তোমার যখন যেটা সুবিধা, তোমার যদি হাইড্রোজেন সাপ্লাই করা বা অক্সিজেন সাপ্লাই করা ঝামেলা হয় তখন তুমি ইউজ করবা কি প্রাকৃতিক গ্যাস ইউজ করবা, যেটা তোমার যখন যেটা সুবিধা হয় আর কি। আচ্ছা, পরবর্তীতে যেটা আছে আমাদেরকে ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল। ঠিক আছে? ফসফরিক অ্যাসিড ফুয়েল সেলটা নিয়ে একটু কথা বলি আমরা। তো ফসফরিক অ্যাসিড ফুয়েল সেলটা আমাদের মেইনলি এখানে কোনো চিত্র দেওয়া হয়নি, আমরা একটু এমনিতেই জাস্ট অ্যানালাইসিস করবো, দেখি কোনো চিত্র দিচ্ছে না, কিন্তু না চিত্র দেয়নি। ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল হিসেবে আমরা জাস্ট দেখবো অ্যানোড অ্যাসিড হিসেবে কি দেখা হয়, এটা দেখবো না, হতো দরকার নেই আমাদের। ফুয়েল সেলে ইলেকট্রোলাইট হিসেবে ফসফরিক অ্যাসিড। ইলেকট্রোলাইট মানে কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেটা হলো আয়নটাকে বহন করবে। এখানে আয়নটাকে বহন করছে কি আগের সেলে? এই ঝিল্লিটা, এই ঝিল্লিটাই কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর ফসফরিক অ্যাসিড ফুয়েল সেলে তোমার কি ফসফরিক অ্যাসিডটাই কি তোমার ঝিল্লি হিসেবে কাজ করবে, মানে আয়ন পরিবহন হিসেবে কাজ করবে, মানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করবে। তাইলে এক এক জায়গায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা চেঞ্জ করে তুমি বিভিন্ন সেল বানাইতে পারো। ঠিক আছে? ওকে। তো এখানেও অ্যানোড কি হাইড্রোজেন গ্যাসের সাপ্লাই দেওয়া হয়। ঠিক আছে? বাট তড়িৎ বিশ্লেষ্যটা আমরা কি করে দিব? চেঞ্জ করে দিব। একেকটার একেক রকম সুবিধা। কেউ ভালো পরিবহন করতে পারে, কেউ তোমার নিরাপত্তা ভালো দিতে পারে, কেউ তোমার খুব ফাস্ট পরিবহন করতে পারে, কেউ স্লো পরিবহন করলেও নিরাপত্তাটা খুব ভালো। কারণ এগুলা কারেন্টের জিনিস, তো তোমার নিরাপত্তাটাও দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরো কিছু ফুয়েল সেল আছে। কঠিন অক্সাইড ফুয়েল সেল। কঠিন অক্সাইড মানে যেগুলো অক্সাইড গুলা কি কঠিন পদার্থ, ধরো সোডিয়াম অক্সাইড কঠিন, এরকম কিছু কঠিন পদার্থ। ঠিক আছে? এই ধরনের ফুয়েল সেলে কি করা হয় দেখো, ইলেকট্রোলাইটটা চেঞ্জ, আমরা জানি ইলেকট্রোলাইটটা এখানে চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা নতুন ফুয়েল সেল বানাবো। তো ইলেকট্রোলাইটটা এখানে কি? এই যে দেখো ইট্রিয়াস স্টেবিলাইজড জিরকোমিয়া ওয়াইএসজেড নামক সিরামিক পদার্থ। এটা তোমাদের এটা জানার কথা না, কিন্তু আপাতত দরকারও নেই। সিরামিক যেগুলা দিয়ে বানায় কঠিন পদার্থ, খুবই কঠিন পদার্থ, ওগুলা কি ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। আর এই ফুয়েল সেলটাতে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরিচালিত প্রক্রিয়ায় জ্বালানি হিসেবে কি হাইড্রোজেন ইউজ করা হয়, আবার প্রাকৃতিক গ্যাস ইউজ করা হয়। জ্বালানি হিসেবে এটা কমন, হাইড্রোজেন অথবা প্রাকৃতিক গ্যাস। অন্যান্য ফুয়েল সেল অপেক্ষা ব্যতিক্রম প্রক্রিয়ায় এই সেলের কার্যকর পদ্ধতি চলে। অন্যান্য প্রক্রিয়া দেখলাম কি আমরা হাইড্রোজেনটা অ্যানোডে সাপ্লাই দিব, সেটা কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে এইচ প্লাসে পরিণত হবে। এইচ প্লাসটা কি তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে ক্যাথোডে যাবে, ক্যাথোডে যে ইলেকট্রন আর এইচ প্লাস আর হলো অক্সিজেন মিলে কি পানি উৎপন্ন করবে, এরকম ছিল। বাট এখানে কি হয়? তো অন্যান্য সেল যেমন কি অ্যানোড থেকে ক্যাথোডে এইচ প্লাস স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে ক্যাথোডে প্রবিষ্ট অক্সিজেনের অক্সাইডে পরিণত হয়ে ইলেকট্রোলাইটের মধ্যে অ্যানোড যায় এবং H2 কে পরিণত হয়। একই সঙ্গে ইলেকট্রন এখানে কি করে স্থানান্তরিত হয়। সেক্ষেত্রে এখানে কি হয়? ক্যাথোডে প্রবিষ্ট অক্সিজেন অক্সাইডে পরিণত হয়। এখানে আমি কিভাবে বলি, এখানে হলো অ্যানোডে হাইড্রোজেন ঠিক আছে, আমরা এবার ক্যাথোড থেকে শুরু করবো এটা। ঠিক আছে? ক্যাথোডে আমরা কি সাপ্লাই দিতেছি? অক্সিজেন সাপ্লাই দিতেছি। অক্সিজেনটা এই যে সিরামিকের প্রভাবে অক্সাইডে পরিণত হবে, অক্সিজেন অক্সাইডে পরিণত হবে। ঠিক আছে? অক্সাইডে পরিণত হবে। ওকে। তো অক্সাইডে পরিণত হয়ে ওই অক্সাইডটা ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে, মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে কোথায় যাচ্ছে? অ্যানোডে যায়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে কি যায়? অ্যানোডে যায়। ঠিক আছে? আচ্ছা, এটা কি আছে? ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে সে কোথায় যাচ্ছে? অ্যানোডে যাচ্ছে। অ্যানোডে যেয়ে সে কি করতেছে তোমার এটা কি আছে? অ্যানোডে যেয়ে সে হাইড্রোজেনকে জারিত করে পানি উৎপন্ন করে। ঠিক আছে? এখানে জিনিসটা উল্টা। ঠিক আছে? অক্সিজেনটা প্রথমে, এখানে আমাদের ওইখানে কি ছিল? হাইড্রোজেনটা ইলেকট্রন ত্যাগ করে H প্লাসটা ক্যাথোডে যায়। আর এখানে কি হয়? অক্সিজেনটা অক্সাইডে পরিণত হয়ে কি ক্যাথোড থেকে কোথায় যায়? অ্যানোডে যায়। আচ্ছা, তোমরা কি স্ক্রিনের মধ্যে কোনো লেখা দেখতেছো? একটু অ্যাকনলেজ করো তো। স্যার কোনো লেখা হ্যাঁ দেখতেছি। প্লিজ জি স্যার। উইন্ড অ্যাওয়ে ফ্রম শাওয়ার ডিভাইস, এরকম কিছু লেখা দেখতেছো? জি স্যার। এখন গায়েব হয়ে যেতেছে। আচ্ছা, গায়েব হলে ভালো। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা আবার আসতেছে, এটা কি সমস্যা? নেট তো অফ করলাম। আচ্ছা যাই হোক, এটা তেমন একটা প্রবলেম না। আচ্ছা যাই হোক, এখন দেখো খেয়াল করো, আমরা এটাকে ইয়া করি, তাহলে এটাতে একটু উল্টা। ওইটার মধ্যে কি ছিল, এইচ প্লাসটা তড়িৎ বিশেষ পদার্থ হয়ে ক্যাথোডে যাইতো। এখানে কি অক্সিজেনটা অক্সাইডে পরিণত হয়ে সেটা কি তড়িৎ বিশেষ পদার্থ হয়ে অ্যানোডে যায়। অ্যানোডে যে সে হাইড্রোজেনের সাথে কি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে জিনিসটা উল্টা, মানে ওইখানে বহন মানে তড়িৎ বিশেষ পদার্থের মধ্যে যে আসলে কি যাবে সেটা ডিপেন্ড করে আর কি, কিসের উপর দিয়ে ডিপেন্ড করবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু শেয়ারটা অফ করে তারপর অন করে দিতেছি, দেখতেছি কি হয়। ঠিক আছে, এটা যায় কিনা তখন। ওকে, আবার শেয়ার করতেছি। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা আমরা এবার দেখবো আরেকটা আছে গলিত কার্বনেট ফুয়েল সেল। আমরা এটা গলিত কার্বন যেগুলো আছে সেগুলো দিয়ে বানানো। এই ফুয়েল সেলে গলিত লিথিয়াম পটাশিয়াম কার্বনেট ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত। লিথিয়াম পটাশিয়াম কার্বনেট ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত। প্রাকৃতিক গ্যাস, বায়োগ্যাস, কয়লাজাত গ্যাস, জীবাশ্ম দ্রব্য যেছাড়া দ্রব্য এ সেল এর জ্বালানি। এসব জ্বালানির অণুতে হাইড্রোজেন ইলেকট্রোলাইট কার্বনেটের সঙ্গে অ্যানোডে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে আরকি। আচ্ছা, ওইখানে কি হয় তোমার হাইড্রোজেনটা কি করে তোমার মেইনলি এখানে তোমার ক্যাথোডের দিকে ইলেকট্রন, মানে তোমার ক্যাথোড থেকে যদি শুরু করি আমরা, ক্যাথোড থেকে আমাদের ক্যাথোডে আমাদের যে অক্সিজেনটা আছে, তো এখানে মেইনলি হাইড্রোজেনটা কার্বনেটের সাথে রিঅ্যাকশন করে। হাইড্রোজেনটা ইলেকট্রনটা এখানে মেইনলি বিক্রিয়াটা কিরকম হয় একটু জাস্ট বুঝাই দিচ্ছি, এগুলো পড়াওলা জাস্ট একটু দেখে রেখো। হাইড্রোজেনটা ইলেকট্রন ত্যাগ করে H প্লাসে পরিণত হয়। ওই H প্লাসটা কার্বনেটের সাথে মিশে পানি, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, এই কার্বন ডাই অক্সাইডটা তারপর কোথায় বাহিত হয়, ক্যাথোডে যায়। ক্যাথোডে যেয়ে সে অক্সিজেন এবং এই যে দুইটা ইলেকট্রনের সাথে মিশে কার্বনেট উৎপন্ন করে। মানে এভাবে তোমার কার্বনেটটা আবার কি হয়, পুনরায় আমরা ফিরে পাই। এভাবে এটা বিক্রিয়া হচ্ছে। বাট কার্বনের ইয়াটা জাস্ট একটু ইয়া রাখো, এটা তেমন কোনো ইয়া নেই, এটা জাস্ট একটু বিক্রিয়াটা জাস্ট একটু দেখে রাখো আর কি। আসবে না পরীক্ষা ওইভাবে। ঠিক আছে, আচ্ছা অ্যালকালাইন ফুয়েল সেল, এটাই আমাদের মেইন ইয়াটা। হাইড্রোজেন ফুয়েল সেল আমরা এটা দেখবো, আলাদাভাবে দেখবো এটা আমরা। হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল কাকে বলে ওই জিনিসটা আমরা দেখবো। এটাই আমাদের মেইন। আমরা ফুয়েল সেল তো দেখলাম। সর্বাধিক প্রচলিত ফুয়েল সেল হলো হাইড্রোজেন ফুয়েল সেল। হাইড্রোজেন ফুয়েল সেল নামে এটা পরিচিত। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বলা হয় এটাকে। বাট অনেক জায়গায় দুইটা নামে এটা প্রচলিত, একটা হলো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, আর একটা হলো হাইড্রোজেন ফুয়েল সেল। দুইটা নামে এটাকে আমরা চিন মানে চিনতে পারি। এখানে তড়িৎ বিশিষ্ট পদার্থ হিসেবে অ্যালকাইলি বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়। ক্ষার বা অ্যালকালি ইউজ করা হয়। এটিকে অ্যালকালাইন ফুয়েল সেলও বলা হয়। নামগুলা ইয়া রাখবো, নবীর থেকে অপশন আসে। ঠিক আছে, ওকে, অ্যালকালাইন ফুয়েল সেল বলা হয়, এএফসি বলা হয়। হাইড্রোজেন ফুয়েল সেলে তপ্ত পটাশিয়াম হাইড্রোক্সাইড ইলেকট্রোলাইট হিসেবে ইলেকট্রোলাইট মানে তড়িৎ বিশেষ কে থাকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এ সেলে অ্যানোড হিসেবে নিকেল আবরণযুক্ত সছিদ্র গ্রাফাইট। মানে অ্যানোডে তোমার তো ইউজ করবে, বাট ওইখানে তোমরা হাইড্রোজেন গ্যাস সাপ্লাই দিবা। এখন অ্যানোডটা তো বানাইতে হবে, একটা পাইপের মতো তো বানাইতে হবে। পাইপটা কি দিয়ে বানায়, সছিদ্র, কারণ এখান দিয়ে H প্লাসটা আবার বের হইতে হবে। সছিদ্র নিকেল আবরণযুক্ত গ্রাফাইট দণ্ড মানে কার্বনের দণ্ড। আর ক্যাথোড হিসেবে কি নিকেল ও নিকেল অক্সাইডের আবরণ দেওয়া গ্রাফাইট দণ্ড। ঠিক আছে, বাট গ্রাফাইট দণ্ডে ইউজ করা হয়। বাট ওইখানে একটা আবরণ, একটা শক্তপোক্ত করার জন্য আমরা নিকেল আবরণযুক্ত সছিদ্র গ্রাফাইট ইউজ করি অ্যানোডে। আর ক্যাথোড হিসেবে কি নিকেল ও নিকেল অক্সাইডের আবরণ দেওয়া গ্রাফাইট ইউজ করি। ঠিক আছে, তো এখানে নিকেল ও নিকেল অক্সাইড প্রভাবক হিসেবে কাজ করে আর কি। মেইনলি তারা বিক্রিয়াতে অংশগ্রহণ করবে, ত্বরান্বিত করবে, বাট তেমন কোনো পরিবর্তন হবে না। বাট আমাদের মেইনলি এইগুলো তো আমরা পাইপের মতো বানাই, এগুলা দিয়ে আমরা হাইড্রোজেন গ্যাস এবং ক্যাথোডে অক্সিজেন গ্যাসটা আমরা প্রবেশ করাই। এই যে দেখো, অ্যানোডে জ্বালানি হিসেবে হাইড্রোজেন, আর ক্যাথোডে আমরা জারক হিসেবে কি অক্সিজেন গ্যাসটা প্রবেশ করাই, কারণ অক্সিজেন ইলেকট্রনটা তো গ্রহণ করাইতে হবে। উচ্চ চাপে প্রবিষ্ট সছিদ্র গ্রাফাইট দিয়ে তপ্ত পটাশিয়াম হাইড্রোক্সাইডটা প্রবেশ করানো হয়। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যানোডটা বানাইছি কি দিয়ে, ক্যাথোডটা বানাইছি কি দিয়ে, ওইটার পরবর্তীতে আমাদের লাগবে না। বাট জিনিসটা বানায় কি দিয়ে, একটা তো হাইড্রোজেন গ্যাস তো আর হাওয়ার মধ্যে ছাড়তে পারবে না। একটা পাইপের মধ্যে দিয়ে তো প্রবাহ করতে হবে। ওই পাইপটা বানানো কি হয়, সছিদ্র পাইপ। বাট বানায় কি দিয়ে, গ্রাফাইট এবং নিকেল আবরণ দিয়ে। আর ক্যাথোডটা বানায় নিকেল এবং নিকেল অক্সাইডের আবরণ দিয়ে গ্রাফাইট দণ্ড, মানে দুইটাই গ্রাফাইট দিয়ে বানায়। একটার মধ্যে নিকেল আবরণ থাকে, আরেকটার মধ্যে নিকেল এবং নিকেল অক্সাইড আবরণ থাকে। এখন অ্যানোডে জ্বালানি হিসেবে আমরা কি ইউজ করি, হাইড্রোজেন গ্যাসটা ইউজ করি। আর ক্যাথোডে অক্সিজেন, এটা তো আমরা আগেই দেখলাম, ফুয়েল সেল আমাদের এটা কমন। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি, পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, ওকে, আমরা এবার বিক্রিয়াগুলো দেখি। এই যে দেখো একটা গঠন, এই যে আমাদের এই যে দেখো এখানে খেয়াল করো আমাদের, এই যে দেখো, এই যে এটা হলো কি অ্যানোড,
আর এটা হলো কি ক্যাথোড। ঠিক আছে? আচ্ছা। তো অ্যানোড ক্যাথোড এগুলা কি করবে তোমার, অ্যানোড ক্যাথোড কি দিয়ে বানাইছে সেটা দেখাইছে, ইলেকট্রনের প্রবাহটাও দেখানো হয়েছে। তারপরে এখানে কি ইলেকট্রোলাইট আছে, এই যে দেখো হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাইতেছে, অক্সিজেন গ্যাস প্রবেশ করাইতেছে, এগুলা সব দেখানো আছে। তো বিক্রিয়াগুলা কিভাবে, আমরা বিক্রিয়াগুলো একটু দেখবো। বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, হাইড্রোজেন ফুয়েল সেল কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। ঠিক আছে? আমরা বিক্রিয়াগুলো একটু দেখি, হাইড্রোজেন ফুয়েল সেলে সেল বিক্রিয়াগুলো কিভাবে হয়। ঠিক আছে? তো হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোডে প্রবিষ্ট হাইড্রোজেন তপ্ত পটাশিয়াম হাইড্রোক্সাইডের কার সাথে বিক্রিয়া করে? আচ্ছা, অ্যানোডে আমরা দেখো হাইড্রোজেন গ্যাসটা প্রবেশ করাই দিছি, সে কি রকম রিঅ্যাকশনটা করবে সেটা একটু দেখি। হাইড্রোজেনটা কি করবে, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কি হাইড্রোক্সাইড আছে, হাইড্রোজেনটা কি করবে, ইলেকট্রনটা ত্যাগ করবে এই হাইড্রোক্সাইডের প্রভাবে। কেন হাইড্রোক্সাইডের প্রভাবে ইলেকট্রন ত্যাগ করবে? কারণ হাইড্রোক্সাইড কি চাইবে, সে নেগেটিভ, সে চাইবে একটা পজিটিভ কিছু। এখন হাইড্রোজেন তো এখানে H2 তো নিউট্রাল অবস্থায় আছে, তাই কি করবে, সে হাইড্রোজেনকে ত্বরান্বিত করবে যে ইলেকট্রন ত্যাগ করো। তো দেখো এখানে 2 মোল হাইড্রোজেন আছে, 4টা হাইড্রোজেন আছে টোটাল, 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রন ত্যাগ করছে, সে কিসে পরিণত হয়েছে, এইচ প্লাসে পরিণত হয়েছে। তাহলে 4টা এইচ প্লাস আর 4টা OH মিলে কি উৎপন্ন করবে, 4টা পানি উৎপন্ন করবে। এটাই হলো আমাদের অ্যানোডের বিক্রিয়া। তারপর কি হবে, এই যে যে ইয়া আছে মানে তোমার পানিটা আছে, এই পানির কিছু পানি তোমার স্থানান্তরিত হয়, এই 4 মোল পানির মধ্যে 2 মোল পানি স্থানান্তরিত হয়, আর 2 মোল পানি কি হয়, এই যে তপ্ত পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে না, এই গরমের কারণে মানে তোমার একটা টেম্পারেচারের কারণে এগুলো বাষ্পে রূপান্তরিত হয়ে যায়। এই দেখো চিত্রটার মধ্যে আমি একটু দেখি, এই যে দেখো স্টিমে রূপান্তরিত বের হয়ে গেছে। বাকি 2 মোল পানি আর হলো এই 4টা ইলেকট্রন কোথায় যাবে, ক্যাথোডে যাবে। ক্যাথোডে সে কার সাথে মিট করবে, মিট করবে কি অক্সিজেনের সাথে। দেখো ক্যাথোডে যে অক্সিজেনের সাথে মিট করেছে কি রিঅ্যাকশন দিতেছে, অক্সিজেন আর পানি, তোমার এই 4টা ইলেকট্রন এগুলো মিট করে কি উৎপন্ন করতেছে, পুনরায় হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে। পুনরায় সে কি উৎপন্ন করতেছে, হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে। তাইলে এই হাইড্রোক্সাইড যে উৎপন্ন করতেছে, তোমার খেয়াল করে এই যে বিক্রিয়াটা কিন্তু আমরা উল্টা ভাবে আমরা এর আগেও দেখছিলাম। ঠিক আছে? হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে এবং হাইড্রোক্সাইড তুমি যা ইউজ করছিলা সেটা কিন্তু আবার বিক্রিয়া শেষে কি করলা, পেয়ে গেলা। তাহলে তোমার তড়িৎ বিশিষ্ট পদার্থ কি হইতেছে না, কমতেছে না, কখনোই কমতেছে না। তুমি হাইড্রোক্সাইডটা নিচ্ছিলা পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে, সেটাকে ইউজ করছো, ইউজ করে পানি উৎপন্ন করছো, 2 মোল পানি আবার বাইরেও পাঠাই দিছো স্টিম করে, আর 2 মোল পানি আর 4টা ইলেকট্রন অক্সিজেনের সাথে মিশে পুনরায় 4 মোল হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে। তাহলে তুমি 4 মোল হাইড্রোক্সাইড কি ইউজ করতেছিলা, ওইটাকে আবার তুমি কি বিক্রিয়া শেষে ব্যাক পাইলা। তাহলে তোমার কি তড়িৎ বিশিষ্ট পদার্থ যা আছে তাই থাকবে। বাট তুমি অনবরত এখানে হাইড্রোজেন গ্যাস আর এখানে অক্সিজেন গ্যাস যদি সাপ্লাই দিতে থাকো, কন্টিনিউয়াসলি একটা ইলেকট্রনের প্রবাহটা পাবা। এখানে দেখো এই যে 2 মোল পানি, খেয়াল করো আমি এখানে যে 4 মোল পানি উৎপন্ন হইলো, এই 4 মোল পানির মধ্যে 4 মোল পানিটা কিন্তু এই তড়িৎ বিশিষ্ট পদার্থের মধ্যে দিয়ে ক্যাথোডে যাবে। যাওয়ার পথে এই 2 মোল পানিটা কি স্টেম বের হয়ে যাবে, আর 2 মোল পানি কি এই পাশে পৌঁছাইতে পারবে। আর যে 4টা ইলেকট্রন যে উৎপন্ন হয়েছে, এই 4টা ইলেকট্রন কোথা দিয়ে যাবে, তারের মধ্যে দিয়ে যাবে, কারণ ইলেকট্রন সবসময় সহজ পথ দিবে অবশ্যই। এখন পানি তো আর তারের মধ্যে দিয়ে যাইতে পারবে না, পানিও সহজ পথ দিছে, ইলেকট্রনও সহজ পথ দিছে। তাহলে তুমি একটা ইলেকট্রনের একটা প্রবাহ পাবা, ইলেকট্রনের প্রবাহ পাইলে মানে সেখানে তুমি কি পাবা, কারেন্ট পাবা। তাহলে এখানে তুমি যদি অনবরত হাইড্রোজেন গ্যাসটা সাপ্লাই দিতে থাকো, আর এখানে যদি অনবরত অক্সিজেন গ্যাসটা সাপ্লাই দিতে থাকো, তাহলে কিন্তু তুমি একটা রেগুলার একটা প্রবাহ পাবা, কারেন্টের প্রবাহটা পাবা। ঠিক আছে? তাহলে এটাকেই বলা হয় হাইড্রোজেন ফুয়েল সেলের মানে হাইড্রোজেন ফুয়েল সেল মেইনলি। এটার কাঠামোটা এরকমই আর কি, তো এরকম গ্যালভানিক সেল বলা হয়। তো বাণিজ্যিক ভাবে এটা ইউজ করা হয়, এটা বাণিজ্যিক ভাবে ইউজ আছে হাইড্রোজেন ফুয়েল সেলের। অন্যান্য ফুয়েল সেল থেকে এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় হাইড্রোজেন ফুয়েল সেল। এখানে তোমার কোনো মানে যেটা ইউজ করা হয়েছে তড়িৎ বিশ্লেষণ সেটাও তোমার কি খুব কমন। ঠিক আছে? অনেক সময় প্লাটিনামও ইউজ করা হয়। তো তোমার ধরো অনেক সময় তড়িৎ বিশ্লেষক হিসেবে সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়। ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে অনেক সময় সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়। তো সালফিউরিক অ্যাসিড ইউজ করলে যে বিক্রিয়াগুলো আবার এরকম, একটু এখান থেকে দেখবা তোমরা সালফিউরিক অ্যাসিড ইউজ করলে বিক্রিয়াগুলো এইরকম ইয়া করে, তোমরা এগুলো একটু দেখো, নরমালি একই রকম বিক্রিয়া, বাট তোমরা ইউজ করবা কি পটাশিয়াম হাইড্রোক্সাইডটা ইউজ করবা। ঠিক আছে? আচ্ছা, হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধাটাই বেশি, অসুবিধার থেকে সুবিধাটাই বেশি। আমরা হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা অসুবিধা নিয়ে একটু আলোচনা করি। হাইড্রোজেন ফুয়েল সেলের বিক্রিয়া তো পড়বো, অ্যানোড ক্যাথোড বিক্রিয়া, আর দুইটাকে যোগ করলে আমরা সেল বিক্রিয়া পাবো। দুইটা যোগ করে দেখো এই যে কি কি কাটা যায়, আমি একটু দেখাই দিই। এটা এই হাইড্রোক্সাইড, এই হাইড্রোক্সাইড কাটা যাবে, এখান থেকে 2 মোল পানি থাকবে ডান পাশে, আর ইলেকট্রন ইলেকট্রন কাটা যাবে। ঠিক আছে? এই যে এখানে সেল বিক্রিয়াটা আসছে। তো তুমি অ্যানোড বিক্রিয়া দেখাবা, ক্যাথোড বিক্রিয়া দেখাবা, সেল বিক্রিয়া দেখাবে, এটাই তোমার কাছে চাইবে, আর কিছু চাইবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার সুবিধা অসুবিধা নিয়ে কিছু কথা বলি। সুবিধা অসুবিধা নিয়ে কিছু কথা বললে
তুমি জ্বালানি সরবরাহ যদি অক্ষুণ্ণ রাখো মানে সবসময় রাখো, তাহলে তুমি অবিরাম একটা তড়িৎ প্রবাহ পাবা। তড়িৎ প্রবাহ ও সে দেখো এখানে পানি উৎপন্ন হয়েছে না, অনবরত তুমি পানি পাইতেছো না, তো তুমি পানিটাকে অন্য জায়গায় ইউজ করতেও পারো। এগুলা বিশুদ্ধ পানি, তুমি পানি উৎপন্ন হইতেছে, পানি নর্মালি পানি উৎপন্ন হয়ে যাইতেছে, তাহলে তুমি পানিটাকে অন্য জায়গায় ইউজ করতে পারো, ঠিক আছে। মহাশূন্যে কি তুমি হাইড্রোজেন ফুয়েল সেলটা ব্যবহারটা সুবিধাজনক, কারণ এই যে দেখো পানি উৎপন্ন হয়েছে না, এই পানি দিয়ে নভোচারীদের পানি শূন্য পানির চাহিদাটা মেটানো যায়। যে পানিটা উৎপন্ন হয়েছে এই পানির চাহিদাটা মেটানো যায়, এই জন্য এটা কি খুবই ইয়া করা হয়। যানবাহনের বিকল্প শক্তির উৎস হিসেবে এই সেলটা ব্যবহার করা হয়। হাইড্রোজেন ফুয়েল সেল তোমার প্রায় উচ্চ দক্ষতা বিশিষ্ট, ঠিক আছে। এই সেল জ্বালানির প্রায় 70% রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করতে পারে, ঠিক আছে। মানে তোমার রাসায়নিক শক্তি 70% তড়িৎ শক্তিতে রূপান্তর করতে পারে, বাকি 30% তোমার সিস্টেম লসের কারণে চলে যায়। বাট ইফিসিয়েন্সি 70%। তুমি যা রাসায়নিক শক্তি আছে সেটা 70% তড়িৎ শক্তিতে পাবা। কিন্তু আধুনিক যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, তোমরা দেখো যে তোমাদের রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলো তুমি দেখো, ওইখানে তুমি 45% এর উপরে পাবা না, ঠিক আছে। শক্তির 45% তড়িৎ শক্তিতে রূপান্তর করতে পারে। তাহলে এটাই এখানে সুবিধাটা অনেক। তারপরে এখানে তোমার ফুয়েল সেল দূষণ মুক্ত, কারণ এখানে দেখো পরিবেশ বান্ধব কেন বলতো, কারণ এখানে তোমার দেখো পরিবেশ অবান্ধব কিছু উৎপন্ন হইতেছে না। পানি উৎপন্ন হইতেছে, পানি তো পরিবেশের জন্য আর ভালো, খারাপ তো না, ঠিক আছে। পানি তো পরিবেশের জন্য ভালো, খারাপ তো না। এখানে তো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইতেছে না যে পরিবেশের জন্য অনেক খারাপ। এখানে কি হইতেছে, পানি উৎপন্ন হইতেছে যেটা পরিবেশের জন্য ভালো, তাহলে এটাকে পরিবেশ বান্ধব বলা যায়, ঠিক আছে। তবে এখানে হাইড্রোজেনের কিছুটা দূষণ তো হয়ই, হাইড্রোজেন আর অক্সিজেন তুমি দিতেছো, বাট এখানে অনেক কম, ঠিক আছে। তোমার যেখানে তোমার ধরো আহ প্রতি তোমাদের পাওয়ার প্ল্যান্টে প্রায় 25 পাউন্ড মানে 1000 কিলোওয়াট, 1000 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য 25 পাউন্ড দূষক নির্গত হয়। আর হাইড্রোজেন ফুয়েল সেলে মাত্র 1 আউন্স, অনেক কম, অনেক কম দূষণ তুমি পাবা। একটি ফুয়েল সেলের বিভব 0.727 ফুয়েল সেলকে তোমার এটা নর্মালি একটা ফুয়েল সেল থেকে তুমি মাত্র 0.6 থেকে 0.7 ভোল্ট পাবা। তাহলে ভোল্টেজ কিভাবে বাড়াবো, আরো কয়েকটা সেল তার সাথে সিরিজে যুক্ত করব, তাহলে বিভব কি হবে, সবগুলা সেলের বিভবের যোগফল, তখন তুমি বিভবটা কি করতে পারবা, বাড়াইতে পারবা। এগুলাকে বলা হয় ফুয়েল সেল স্ট্যাকস। এই ফুয়েল সেল স্ট্যাকস মানে কি, তুমি একটার পর একটা সেল বসাবা, সেলগুলা সিরিজে যুক্ত করবা, ওগুলাকে তাহলে কি বিভবটা বাড়াইতে পারবা। হাইড্রোজেন ফুয়েল সেল বেশ হালকা, পৃথক যন্ত্রাংশ সংযোজনের কোনো প্রয়োজন নেই, এক স্থান থেকে অন্য স্থানে সহজে বহন করা যায়, ঠিক আছে। প্রয়োগগুলো আমরা একটু দেখি এটা কোথায় প্রয়োগ করা হয়। মানে বাড়াইলেই তো হবে না, প্রয়োগটা তো করতে হবে, ভালো কোনো জায়গায় প্রয়োগ করতে হবে। তড়িৎ শক্তির চাহিদা বিশ্বব্যাপী কি দিন দিন বৃদ্ধি পাইতেছে, শিল্প কারখানায় তোমার বিভিন্ন পাওয়ার উৎপাদনে আমাদের এই ফুয়েল সেলটা ব্যবহার করা হচ্ছে। 2007 সালে 1100 ফুয়েল সেলের স্ট্যাক তুলনায় 2010 সালে মানে তোমার 1100টা 11,000 ফুয়েল সেল এরকম সেলকে সিরিজে যুক্ত করে বড় একটা স্টেশন বানানো হয়েছে। একটা দুইটা ফুয়েল সেল সিরিজে যুক্ত করে না, তোমার অনেক অনেক ফুয়েল সেল এক সিরিজে যুক্ত করে। প্রত্যেকটা থেকে তুমি 0.6 থেকে 0.7 ভোল্ট পাবা। তাহলে তুমি ধরো প্রায় যদি 1000 তুমি সেলকে সিরিজে যুক্ত করতে পারো, তাহলে তোমার প্রায় 600 ভোল্টের মতো পাবা, বা 500 থেকে 600 ভোল্টের মতো পাবা। তাহলে 500 থেকে 600 ভোল্ট তুমি পাইলা, ঠিক আছে। এটা দিয়ে তো হয় না, আমাদের যেগুলা কিলো ভোল্টের 11 কিলো ভোল্ট, 33 কিলো ভোল্ট, এই কিলো ভোল্টের লাইন আমাদের, তখন তোমার কি করে, ধরো 11,000 ফুয়েল সেল একসাথে লাগানো হয়েছে। তাহলে 11,000 ফুয়েল সেল তুমি থেকে তুমি কি পাবা, তুমি প্রায় 7,000 8,000 ভোল্ট পাবা, মানে 7 কিলো ভোল্ট 8 কিলো ভোল্ট পাবা তুমি ইয়া থেকে। তারপর ধরো তোমার 14,000 14,000 না সরি, 1,40,000 ফুয়েল সেল বিশ্বব্যাপী বাজারজাত করা হয়েছে। তো ওগুলা কি বিভিন্ন সাইজে তোমার যতটুকু লাগে, তোমার যত ভোল্ট লাগে ততগুলা ফুয়েল সেল তুমি যুক্ত করবা। ধরো তোমার 600 ভোল্ট লাগবে, তাহলে তুমি কি 1,000 ফুয়েল সেল পরপর যুক্ত করবা, কারণ প্রত্যেকটা থেকে তুমি কত ভোল্ট পাবা, 0.6 ফুয়েল সেল পাবা। তাহলে এটা একটা সুবিধা যে তুমি ফুয়েল সেলকে পরস্পর সিরিজে যুক্ত করে ভোল্টেজ পাইতেছো, এবং দূষণটা নাই তোমার এখানে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথাটা হলো কি, তোমার এখানে দূষণ নাই। দূষণটা খুবই লিমিটেড দূষণ তুমি এখানে পাবা, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু আছে, যেমন তোমার যুক্তরাষ্ট্রে তোমার এটা মহাকাশে এটা খুব বেশি ইউজ করা হইতেছে বর্তমানে, কারণ মহাকাশে তোমার অনবরত সেলটা আর মহাকাশের যে ইয়াগুলা থেকে অনেক জায়গা থেকে হাইড্রোজেন জ্বালানিটা ফ্রি পাওয়া যায়। মহাকাশে যে গমন করে বিভিন্ন গ্রহ থেকে হাইড্রোজেন জ্বালানিটা ইউজ করে, কারণ এখানে দেখো তোমার যদি
হ্যাঁ, ঠিক আছে, এটার সুবিধা অনেক। বাট এখানে যদি তুমি অনবরত তড়িৎ প্রবাহটা পাইতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? মানে তোমাকে কোনটাকে মিট করতে হবে? যেটা হলো অনবরত তোমাকে এখানে হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাসটা চালনা করতে হবে। এখন এগুলা যদি সহজ উৎস তুমি পাও, তাহলে তোমার এগুলা ব্যবহার করা খুবই সুবিধাজনক। মহাকাশে বিভিন্ন গ্রহ থেকে তুমি ফ্রি হাইড্রোজেন পাওয়া যায়। হাইড্রোজেনের একটা উৎস আছে এখানে। তো ওইখান থেকে তুমি যদি হাইড্রোজেন গ্যাসটা দিয়ে চালাইতে পারো আর অক্সিজেন গ্যাসটা তোমার নিলা, তাহলে একটা চাহিদা যদি মানে একটা যদি তুমি পাইয়া যাও, আরেকটা ম্যানেজ করা খুব বেশি কঠিন হবে না। ঠিক আছে, এই জন্য মহাকাশে হাইড্রোজেন ফুয়েল সেলটা বর্তমানে খুব বেশি ইউজ করা হইতেছে। আর তাই তোমার কোকা কোলা, গুগল, ওয়েলমার্ট, ফেডেক্স, নেসেল, তারপরে ওয়াটার্স, ইন্ডিশান, ব্রিজিস্টোনের মতো বিভিন্ন তোমার ভালো ভালো যে কোম্পানি গুলো আছে, ভালো ভালো যে কোম্পানি গুলো আছে, এই কোম্পানি গুলো বর্তমানে হাইড্রোজেন ফুয়েল সেলটা কি করতেছে, ইউজ করতেছে। হাইড্রোজেন ফুয়েল সেলটা আমরা নর্মালি এখানে কি করতেছি, ইউজ করতেছি। তাহলে এই যে ফুয়েল সেলটা মেইনলি আমরা এই যে ফুয়েল সেলটা যে পাইলাম, ঠিক আছে, ওকে, আমরা ফুয়েল সেলের বিভিন্ন যে জিনিসগুলো আমরা দেখলাম, এই ফুয়েল সেলটা আমরা ইউজ করতেছি বর্তমানে অনেক জায়গায়, যাতে আমাদের কি পরিবেশ দূষণটা অনেক কমানো যায়। তোমার একটা কথা বলি, যেমন তোমাদের আমাদের পাওয়ার প্ল্যান্ট গুলা বিভিন্ন কোন জায়গায় আছে, সবচেয়ে বেশি কোন জায়গায়? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে, তারপর আমাদের ইয়াতে আছে, বর্তমানে বড় রূপপুরে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতেছে, ঠিক আছে। তো ওইখানে করতেছে, আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু ঝামেলা আছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঝামেলা কি? ওইখান থেকে যদি কোনো ঝামেলা হয়, তোমাদের চিরনোবিলের নাম অনেকেই শুনছো। চিরনোবিল একটা ঝামেলা আছে। চিরনোবিলে কি একটা বিস্ফোরণ হয়েছিল। তো ওই বিস্ফোরণের কারণে, চেরনোবিলের বিস্ফোরণের কারণে সব জায়গায় কিন্তু কি হয়েছিল, তোমার একটা তেজস্ক্রিয় পদার্থ ছড়াই পড়ছিল। তো ওইখানে কি হয়েছিল, অনেক ক্ষতি হয়েছিল, মানুষের ক্যান্সারে অনেক মানুষ মারা গেছে। তো বাংলাদেশে এরকম একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন মানে শুরু করছে, বাট ঝামেলা আছে, ওই জায়গায়ও কিছু দূষণ হওয়ার ঝামেলা আছে। তারপর ধরো রামপালে করতেছে সুন্দরবনের পাশে, ওইখানেও পরিবেশ দূষণের ব্যাপক ঝামেলা আছে। বাট হাইড্রোজেন ফুয়েল সেল পরিবেশ বান্ধব। এটা যদি ব্যাপক হারে চালনা করে, তাহলে কি পরিবেশের জন্য খুব ভালো। হ্যাঁ, পাওয়ারটা ওইগুলোর তুলনায় কম পাওয়া যায়, বাট তোর পরিবেশের জন্য চিন্তা করে হলে এটা করা উচিত। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, কেউই তাহলে আর নাই, সবার নেট চলে গেছে। আচ্ছা, আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি।